যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আবার আসরে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। 3 বছর তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন, তারপরে তো উপরাষ্ট্রপতি হলেন, রাজ্যসভার চেয়ারম্যান, এবং তার সময় নবান্ন এবং রাজভবনের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছিল। ধনকর সাহেব প্রতিদিন সাংবাদিক বৈঠক করতেন, সমাজ মাধ্যমে সরকারকে তুলোধনা করতেন, স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, কমিশনার, ডিজিকে তলব করতেন, মন্ত্রীদের তলব করতেন, ইত্যাদি ইত্যাদি। আমাদের রাজ্যের শাসক দল রাজ্যপালকে পদ্মপাল বলতেন। সেই জগদীপ ধনকর উপরাষ্ট্রপতি হলেন। তার আগে দার্জিলিংয়ে গভর্নর হাউসে তিনি বৈঠক করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেই বৈঠকে পরে তৃণমূল জানালো তারা উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনকরকেই সমর্থন করবে। হঠাৎ করে সম্পর্কের বরফ গলল, তৃণমূল কংগ্রেস জগদীপ ধনকরকে সমর্থন করলো, ইত্যাদি ইত্যাদি। তারপরে রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে তিনি যখন দায়িত্ব নিলেন, তৃণমূলের অনেক রাজ্যসভার সদস্যের সঙ্গে তার নিত্য খটামটি লেগে থাকত। যেমন ডেরেক ওব্রায়েন, কল্যাণ ব্যানার্জি তাকে ব্যঙ্গ করায় জগদীপ ধনকর রুষ্ট হয়েছিলেন, ক্ষুব্ধ হয়েছিলেন, ইত্যাদি ইত্যাদি। সেগুলো আমরা জানি। সেই জগদীপ ধনকরের দূত সুনীল গুপ্তা, ওনার প্রাইভেট সেক্রেটারি, বিধানসভায় এসে বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে আর্জি জানান যে মাননীয় উপরাষ্ট্রপতি পশ্চিমবঙ্গের বিধানসভায় বক্তব্য রাখতে চান। দেখুন, পশ্চিমবঙ্গের বিধানসভায় উপরাষ্ট্রপতি ভাষণ দিচ্ছেন এরকম নজির অতীতে নেই, কিন্তু সাম্প্রতিক অতীতে কয়েকটি রাজ্যে এরকম ঘটনা ঘটেছে। যেমন ইউপিএ জমানায় হামিদ আনসারি কেরালায় অ্যাসেম্বলির 125 বর্ষপূর্তি উপলক্ষে সেখানে ভাষণ দিয়েছিলেন। তারপর ভেঙ্কাইয়া নাইডু অরুণাচল বিধানসভা এবং মিজোরাম বিধানসভায় ভাষণ দিয়েছিলেন, কিন্তু পশ্চিমবঙ্গে এরকম হয়নি। তা এখন বাজেট সেশন চলছে, দুটো অর্থে বিধানসভায় বাজেট সেশন হবে, কিন্তু এই ধরনের বক্তব্য রাখার সংস্থান করতে হলে, মানে উপরাষ্ট্রপতি বক্তব্য রাখবেন বিধানসভায়, একটা বিশেষ অধিবেশন ডাকতে হয়। তা বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটি তার দিনক্ষণ স্থির করবে। আমার মনে হয় যে পশ্চিমবঙ্গ সরকার এতে আপত্তি করবে না। হঠাৎ করে 2026-এর বিধানসভা নির্বাচন, তার আগে জগদীপ ধনকর সাহেবের হঠাৎ করে পশ্চিমবঙ্গের বিধানসভায় ভাষণ দেবার ইচ্ছে প্রকাশ, বিষয়টা ঠিক খুব গোলমেলে। জগদীপ ধনকর হঠাৎ করে তার মনে হলো পশ্চিমবঙ্গের বিধানসভায় তিনি ভাষণ দেবেন, 3 বছর পশ্চিমবঙ্গে তার অভিজ্ঞতা কেমন ছিল সেটা শেয়ার করবেন। ব্যাপারটা অত সহজ নয়। উনি রাজনীতিবিদ, দক্ষ আইনজীবী, এবং উনি তার ইচ্ছার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিধানসভার মাননীয় স্পিকারকে। তিনি যেখানে যেখানে পরামর্শ করার দরকার সেখান থেকে পরামর্শ করে তাদের সবুজ সংকেত নিয়েই কিন্তু অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে তার দূতকে পাঠিয়েছিলেন। কি মনে হয় আপনাদের, কেন জগদীপ ধনকর হঠাৎ করে পশ্চিমবঙ্গ বিধানসভায় ভাষণ দিতে চাইছেন? এমনি এমনি নয়। তিনি রাজ্য সরকারের দেওয়া লিখিত ভাষণ তো পড়বেন না, তিনি নিজের মতো করে বক্তব্য রাখবেন। বলেছেন, একটা কাগজে পড়লাম যে সরকারের সমালোচনা তিনি করবেন না, খুব ভালো করবেন না, তাতে সরকারের বিড়ম্বনা হবে না। তিনি তার অভিজ্ঞতা শেয়ার করবেন। 3 বছর তিনি যে বাংলায় রাজ্যপাল ছিলেন, সেই অভিজ্ঞতা শেয়ার করা তো রাজ্য সরকারের অস্বস্তি বাড়াবে। তার সঙ্গে প্রতিদিন কিভাবে খটামটি হতো, কিভাবে বিভিন্ন বিল রাজভবনে পড়ে থাকতো বলে শাসক দলের অভিযোগ, রাজভবনকে বিজেপির দপ্তর বানিয়ে ফেলেছিলেন রাজ্যপাল, এরকম অভিযোগও আছে। তাহলে খাট্টা মিঠা রিলেশন ছিল নবান্নের সঙ্গে রাজভবনের জগদীপ ধনকরের সময়। এটাই তো তার অভিজ্ঞতা।
এর বাইরে কোনো কিছু থাকলে যারা মানুষ জানেন না সেটা তিনি শেয়ার করতে চাইলে করতেই পারে, কিন্তু প্রশাসনিক প্রদানের সঙ্গে সাংবিধানিক প্রদানের অনেক বিষয় আলোচনা হতেই পারে, সেগুলো নিশ্চয়ই উপরাষ্ট্রপতি খোলামেলাভাবে বিধানসভায় বলবেন না। তাহলে কি নিছক তার অভিজ্ঞতা শেয়ার করবার জন্য আসছেন, নাকি আসবেন যখন তখন নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর সঙ্গে তার বৈঠকও হবে, সৌজন্য বলা হবে, তিনি কি বিশেষ কোনো বার্তা নিয়ে আসছেন দিল্লির? আবার মুখ্যমন্ত্রীও কি তার মাধ্যমে বিশেষ কিছু বার্তা দেবে কেন্দ্রের শাসক দলকে? এটা কিন্তু অকল্পনীয় ছিল এই ধরনের একটা প্রস্তাব আসবে বিধানসভা স্পিকারের কাছে। আমরা কেউ কিন্তু এটা এক্সপেক্ট করিনি, কেউই করিনি। 11ই ফেব্রুয়ারি অধ্যক্ষ সাংবাদিকদের এই কথাটা জানিয়েছেন। পশ্চিমবঙ্গে ধরনের কোনো রকম পূর্ব নিদর্শন নেই, এক্সাম্পল নেই যে উপরাষ্ট্রপতি ভাষণ দিচ্ছেন বিধানসভায়। বলে এটা এ রাজ্যের ক্ষেত্রে নজিরবিহীন হবে, বিশেষ অধিবেশন ডাকতে হবে। আমার টেকওয়ে হচ্ছে দুটো। এক, প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো নির্দিষ্ট বার্তা নিয়ে উপরাষ্ট্রপতি আসবেন পশ্চিমবঙ্গে। তিনি একটা ভাষণ তো দেবেনই, কিন্তু ভাষণের বাইরেও তিনি একান্তে কথা বলবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এমন কিছু বিষয় যেটা মুখ্যমন্ত্রীকে সামনাসামনি বলতে চান জগদীপ ধনখড়। মুখ্যমন্ত্রীর এর মধ্যে দিল্লি সফরের কোনো পরিকল্পনা আছে বলে অন্তত আমার জানা নেই। তিনি লোকসভার অধিবেশন শুরুর আগে একদিন যান, বাদল অধিবেশনে যান, বাজেট অধিবেশনে যান। এবার এখনো যাননি, কারণ এখানে তার বাজেট আছে। দ্বিতীয় অর্থে যাবেন কিনা আমি জানি না, কিন্তু বিষয়টার কিছু গুরুত্ব আছে, কিছু নির্দিষ্ট বার্তা দেওয়ার আছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। সেই বার্তাটা নিয়েই জগদীপ ধনখড় আসছেন। ঠিক যেভাবে দার্জিলিং এর রাজভবনে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পরেই ঠিক হয় যে উপরাষ্ট্রপতি নির্বাচনে জগদীপ ধনখড়ের প্রার্থী পদ সমর্থন করবে তৃণমূল কংগ্রেস। যে জগদীপ ধনখড়ের সঙ্গে প্রতিদিন কাটামাটি লেগে থাকতো রাজ্য প্রশাসনের, একসময় ধনখড় সাহেবকে তো এড়িয়ে চলা শুরু করলো রাজ্যের শাসক দল। মুখ্যমন্ত্রী পারতপক্ষে রাজভবনে যেতেন না, ফোনে হয়তো কথা হতো, কিন্তু তিনি বৈঠক করলেন, তারপরে সমর্থন জানালো তৃণমূল ধনখড় সাহেবকে। এই পুরো বিষয়টার মধ্যেও তো অঙ্ক আছে। 2024 বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ করে উপরাষ্ট্রপতির বিধানসভায় ভাষণ দেওয়ার ইচ্ছা, পশ্চিমবঙ্গে তিনি 3 বছর ছিলেন, তার অভিজ্ঞতা শেয়ার করবেন, এটা বলা, এটাকে নিছক উপরাষ্ট্রপতির মনের ইচ্ছা বলে মানতে আমি রাজি নই। নির্দিষ্ট কোনো বার্তা বহন করে তিনি আনবেন দিল্লি থেকে, এবং সেটা খুব গুরুত্বপূর্ণ বার্তা। এটা নিয়ে কোনো স্পেকুলেট করব না। কি বার্তা নিয়ে আসবেন সেটা জগদীপ ধনখড়ই জানেন, এবং যাকে বার্তা দেবেন বার্তা শুনে তিনি সিদ্ধান্ত নেবেন। কিন্তু একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি যে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, না হলে জগদীপ ধনখড় এভাবে পশ্চিমবঙ্গ বিধানসভায় বক্তৃতা দেওয়ার ইচ্ছা প্রকাশ করতেন না। রাজ্যের শাসক দলের মধ্যে তো এখন টানাপোড়েন তুঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি নতুন দল করছেন, অজিত পাওয়ারের পদাঙ্ক অনুসরণ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আগামী 10 বছর দল ও সরকার তিনিই চালাবেন, তিনিই শেষ কথা। মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরনো বিশ্বস্ত সহযোগীদের উপরই নির্ভর করতে চাইছেন, এবং অভিষেক ঘনিষ্ঠ অনেককেই দলের বিভিন্ন পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
যদিও অভিষেক খুব রিসোর্সফুল এবং ইয়াং ব্রিগেড তৃণমূলে তারা অনেকেই অভিষেকের সঙ্গে আছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সহযোগীরা তারা অনেকেই 65 থেকে 70-এর কোঠায় তাদের বয়স। স্বাভাবিক, বয়স হলে কর্মদক্ষতা একটু হ্রাস পায়। মুখ্যমন্ত্রী ব্যতিক্রম, তিনি অত্যন্ত স্বাস্থ্য সচেতন, সবাই তো তা নয়। তাহলে অভিষেকের তরুণ ব্রিগেডকে অপ্রাসঙ্গিক করে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সঙ্গীরা যদি নির্বাচন পরিচালনা করেন, সেক্ষেত্রে কি হবে? আদৌ কি অভিষেক শেষ পর্যন্ত সাহস করে আলাদা দল করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, নাকি অভিষেকের যে দাবি তাকে উপমুখ্যমন্ত্রী করা হোক, সেই দাবি মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত মেনে নেবেন দলের সম্ভাব্য ভাঙন রুখতে? নাকি অভিষেক আমি দল করব বলে তার পিসির উপর চাপ সৃষ্টি করছেন যাতে তার দাবিগুলো মেনে নিতে বাধ্য হন মমতা বন্দ্যোপাধ্যায়? তবে একটা জিনিস ঠিক, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2019, 2021 এবং এই 2021 এবং 2024 সালে নির্বাচনে তৃণমূলের যে সাফল্য, তার পিছনের অন্যতম কারিগর। কিন্তু অভিষেককে সেই প্রাপ্য গুরুত্বটা দলে দেয়া হয়নি। অভিষেককে পাশে দাঁড় করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লোকসভার নেতা ঘোষণা করেছিলেন। তাহলে অভিষেক নিতান্ত একজন সাংসদ, তাছাড়া আর কিছু নয়। কিন্তু অভিষেকেরও 13 বছর রাজনীতি হয়ে গেল, 3-3বারের সাংসদ, তার পলিটিক্যাল অ্যাম্বিশন থাকতে পারে, এবং তৃণমূলের সম্পদের চাবিকাঠি অভিষেকের হাতে, সঙ্গে আছে আইপ্যাক। এইরকম যখন একটা পরিস্থিতি, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক মসৃণ নয়, এবং সেটা নিছকই আর গুজব নয়, ফাটলটা যথেষ্ট চওড়া। কিন্তু শেষ পর্যন্ত অভিষেক দল করবেন কি করবেন না সেটা অভিষেক বলতে পারবেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কারণে অভিষেক এবং তার সহযোগীদের উপর আর ভরসা রাখতে পারছেন না। এটা কিন্তু বাস্তবতা। এর মধ্যেই জগদীপ ধনকরের আসরে নামা অনেক সম্ভাবনাকে কিন্তু উস্কে দিচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।